এদিকে পুলিশ হত্যা তদন্তে ফেঁসে যাচ্ছেন ৩ উপদেষ্টা ও ৪৩ জন সমন্বয়ক। রিমান্ডে সব ফাঁস করে দিবেন আসিফ মাহমুদ। নিষিদ্ধ ছাত্রলীগের অ্যাকশন শুরু। এতে ৪৩ জন সমন্বয়ক, অন্তত ৩ জন উপদেষ্টা ফেঁসে যেতে পারেন। উপদেষ্টা মানে সাবেক সরকারের উপদেষ্টা। তাদেরকে বিচারের আওতায় আনার প্রেক্ষাপট তৈরি হচ্ছে। সরকার মানে এখন আর কোনো রাগঢাক না করেই সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা তারা ওপেনলি বলছেন যে এটা হবে। কেউ কেউ ভাবছেন দেশ ছাড়তে হবে। আসিফকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে 7.62 রাইফেল সহ সশস্ত্র অভ্যুত্থান সহ 11,000 কোটি টাকার রহস্য। ধরুন আসিফকে কি বলেছিল সে বলেছিল যে আমাদের সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল, এমনকি 5 তারিখে যদি আমরা সফল না হতাম তাহলে আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। বিএনপি আওয়ামী লীগ ঘটনা শুরু হয়ে গেছে, এদিকে জামাত শিবির এনসিপি আওয়ামী লীগের খুশির বন্যা, বিএনপি আওয়ামী লীগ মারামারি শুরু হয়ে গেছে প্রত্যেক দিন বিভিন্ন জায়গায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আজকে একটা ঘটনা ঘটেছে। ঢাবির বিভিন্ন জায়গাতে ছাত্রলীগের পোস্টার লাগানো হয়েছে। গত 17 মাসে আমরা যা দেখতে পাই না, এই দুইটা মিছিলের মধ্যে আমরা তাই দেখতে পাবো। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। পুলিশের উপরে যে ঘটনাগুলো, ভয়াবহ ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোর পেছনে যারা ছিল তাদেরকে বিচারের আওতায় আনার প্রেক্ষাপট তৈরি হচ্ছে। যে এতে ৪৩ জন সমন্বয়ক, অন্তত ৩ জন উপদেষ্টা ফেঁসে যেতে পারেন। উপদেষ্টা মানে সাবেক সরকারের উপদেষ্টা। সরকার মানে এখন আর কোনো রাগঢাক না করেই সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপির মহাসচিব, তারা ওপেনলি বলছেন যে এটা হবে। তাতে করে কারো কারো পিলে চমকে যাচ্ছে, কেউ কেউ আতঙ্কিত হচ্ছেন, কেউ কেউ ভাবছেন দেশ ছাড়তে হবে। কিন্তু যারা আতঙ্কিত হচ্ছেন তাদের আতঙ্কিত হওয়ার কারণটা কি? তারা কি এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত ছিলেন? আমরা তো কোথাও তেমন একটা নজির দেখিনি যে তারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত ছিলেন। নাকি যারা জড়িত ছিলেন তাদেরকে যদি গ্রেপ্তার করা হয়, তাদেরকে যদি রিমান্ডে নেওয়া হয়, তাহলে থলের বিড়াল বের হয়ে আসবে? চলুন একটু জেনে দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপটে তার মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটাকে কেন্দ্র করে কি হচ্ছে, তলে তলে কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। অবশেষে এই সরকার তদন্তে নেমেছে। আনুষ্ঠানিকভাবে সেটা দেখা না গেলেও পুলিশের অভ্যন্তরে তদন্ত কাজ অনেক দূর এগিয়েছে বলে বিভিন্নভাবে তথ্য পাওয়া যাচ্ছে এবং বিভিন্নভাবে কানাঘুষা চলছে যে এতে ৪৩ জন সমন্বয়ক, অন্তত ৩ জন উপদেষ্টা ফেঁসে যেতে পারেন। উপদেষ্টা মানে সাবেক সরকারের উপদেষ্টা। যদি এই কানাঘুষাগুলো সত্য হয় তাহলে তারা কারা, সেটা একটা বড় বিষয়। এই ভিডিওর শুরুতেই যে ভিডিওটা বিভিন্ন জায়গা থেকে এডিট করা যে ভার্সনটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেটা আপনারা দেখলেন, সেখানে কিন্তু সরল স্বীকারোক্তি আছে কিছু। যেমন ব্যারিস্টার ফুয়াদ, তিনি একেবারে সরলভাবে স্বীকার করছেন পুলিশকে কিভাবে ব্রুটালি মারা হয়েছে। সেই স্বীকারোক্তি তার মুখে আমরা দেখছি। সমন্বয়ক হাসিবের সেই টেলিভিশনে টক শোতে যে স্বীকারোক্তি, সেটা আমরা দেখেছিলাম। তিনি আবেগের বশেই বলেছিলেন নাকি সত্য কথা বলেছিলেন, তিনি নিজে এটার সঙ্গে জড়িত ছিলেন কিনা আমরা জানি না। আমরা যদিও তাকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কোনো এভিডেন্স দেখিনি, কিন্তু এটা তো সত্য যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় একজন গর্ভবতী মা, পুলিশের সৈনিক, তাকেও মেরে ফেলা হয়েছে, তাকেও রেহাই দেওয়া হয়নি। সেখানে অন্তত 14 থেকে 17 জনকে থানার মধ্যে আটকে পুড়িয়ে মারা হয়েছে এবং তাদের মানে দেহ একটা স্তূপ আকারে রেখে দেওয়া হয়েছে, আম গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। কি বিভৎস দৃশ্য! ঢাকায় আমরা তো দেখেছি যাত্রাবাড়ির সেই ভয়াবহ চিত্র, যে ফুটওভার ব্রিজের সঙ্গে ঝুলছে একজন মানে পুলিশের দেহ, সেই দেহে এতটুকু পোশাক অবশিষ্ট নেই। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর অবশ্যই একটা সুরাহা হওয়া উচিত, কারণ যে সমাজে বিচার হয় না সেই সমাজ ক্রমেই এই ধরনের কর্মকাণ্ড বারবার করতে থাকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন দেখুন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হয়েছিল এই ব্যাপারে। মানব জমিনের এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন। বলছেন, জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে, অর্থাৎ বিচার হবে। এটা বিএনপি সরকারের কংক্রিট অবস্থান। সেরকম একটা মুহূর্তে আমরা দেখছি যে জামাত বিবৃতি দিচ্ছে এটার বিরুদ্ধে, আমরা দেখছি এনসিপি বিবৃতি দিচ্ছে, হুমকি দিচ্ছে, আন্দোলনের রাজপথে নামার হুমকি দিচ্ছে।
আমরা দেখছি নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি তার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি বলছেন যে এই পুলিশ হত্যাকাণ্ডের পুলিশকে মেরেছে তো বিআইএনপি, তিনি তো বিএনপি বলতে পারেন না, তিনি বলেন বিআইএনপি পুলিশকে মেরেছে, বিচার হলে তাদেরই হওয়া উচিত। খুবই ভালো কথা, যদি আপনার কাছে প্রমাণ থাকে যে বিআইএনপি পুলিশ মেরেছে তাহলে সেই তথ্য প্রমাণগুলো আপনি উপস্থাপন করবেন। উপস্থাপন করার পরে যদি ব্যাপারগুলো প্রমাণ হয় এবং বিআইএনপি সরকার যদি সেগুলো না শোনে, সেগুলো যদি ওভারলুক করতে চায়, তখন আপনি আরও জোর গলায় বলতে পারবেন যে বিআইএনপি এটা করলো না, এটা না করে বিআইএনপি আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা করছে, তাহলে ব্যাপারটা গ্রহণযোগ্য হবে। কিন্তু মুখের কথাই তো আর চিরা বুঝবে না। আপনি মানে মুখ দিয়ে বলে দিলেন যে এটা বিআইএনপি করেছে, তাতেই বিআইএনপির লোকজন দোষী হয়ে যাবে, ব্যাপারটা তো তা নয়। কে করেছে? বিআইএনপি করেছে নাকি বিএনপি করেছে নাকি জামাত করেছে নাকি এনসিপি? তখন এনসিপি তো ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে। আমরা বিশ্বাস করতে চাই এদের কেউ করেনি, এদের বাংলাদেশে এই কাজগুলো করেছে মূলত একটা জঙ্গি গোষ্ঠী। এই জঙ্গি গোষ্ঠীকে কেউ ওন করে না বলেই আমরা বিশ্বাস করি, এবং এর সঙ্গে তৃতীয় কোনো পক্ষ ঢুকে গিয়ে এর সুযোগ নিয়েছে। যেমন ব্রিগেডিয়ার শাকাত হোসেন বলেছেন স্নাইপার যারা চালিয়েছে তারা এদেশের লোক না, তাদের চেহারার সঙ্গে এদেশের মানুষের চেহারা মেলে না, তারা ভিন্ন দেশি। ইঙ্গিতও দিয়েছেন তারা পাকিস্তানিও হতে পারে, তারা যদি ভারতীয় হতো তাহলে তো ভারত বিরোধী সেই সরকার তদন্ত করত। অনেক আলোচনা হচ্ছে, অনেক আলোচনার ভিড়ে আমরা কোনোভাবেই বিশ্বাস করতে চাই না, কিংবা এই বিশ্বাস করার মতো সামান্যতম কোনো প্রমাণও আমাদের চোখের সামনে নেই যে নাহিদ ইসলাম আতঙ্কিত হয়ে পড়বেন কারণ তিনি এই কাজগুলো করেছেন। তিনি তো এই কাজগুলো করেননি। একেবারেই মন থেকে বলছি, নাহিদ ইসলাম তো কোনো পুলিশকে মারতে যাননি, কিংবা সার্জিস, হাসনাত, নাসিরুদ্দিন পাটোয়ারিরা কাউকে কোনো পুলিশকে মারতে গিয়েছেন এরকম দৃশ্য তো আমরা দেখিনি, এরকম মানে স্টিল ছবিও আমরা দেখিনি। তাহলে মানে এই আতঙ্কটা কেন? এদিকে সরকার যেটা ভাবছে, সরকারের অবস্থান কেন, মানে ব্যক্তিগতভাবে আমার যে ধারণা, সরকারের অবস্থান এই কারণেই যে প্রফেসর ইউনূস সরকার 1.5 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। এর একমাত্র কারণ হচ্ছে পুলিশকে তারা আস্থায় নিতে পারেনি। পুলিশ আতঙ্কে ছিল। আপনি পুলিশকে দিয়ে কাজ করবেন, আবার পুলিশের নামে তদন্ত করবেন, পুলিশকে শায়েস্তা করবেন, পুলিশকে জেলে ভরবেন, পুলিশের উপরে মব তৈরি করবেন, পুলিশকে পেটাবেন এবং মব বাহিনী লেলিয়ে দিয়ে পুলিশের উপরে নানা ধরনের নির্যাতন করবেন, সেই পুলিশ আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দেবে। এটা তো হয় না, এটা হতে পারে না, এটা কোনো মানুষ করতে পারে না। এবং সেই জায়গা থেকেই পার্থক্য তৈরি করতে চাইছে বর্তমান সরকার। পুলিশকে আস্থায় আনতে হবে, পুলিশের আত্মবিশ্বাস তৈরি করতে হবে, পুলিশকে মাঠে আত্মবিশ্বাস নিয়ে নামাতে হবে। এবং সেই নামাতে হলে এই প্রথম ভিডিওতে যেটা দেখলেন যে একজন পুলিশ কর্মকর্তা হাউমাউ করে কাঁদছে যে আমার চোখের সামনে থেকে আমার সঙ্গে যে ছেলেটা কাজ করতো সে নাই হয়ে গেল, আমরা সত্যিই ট্রমাটাইজড। পুরো পুলিশকে ট্রমাটাইজড রেখে আপনি পুলিশের কাছ থেকে বেস্ট সার্ভিস প্রত্যাশা করবেন, এটা তো হতে পারে না। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে যে পুলিশ 24 ঘন্টা কাজ করে যায়, তার ভেতরে অনেক দুর্নীতিবাজ পুলিশ রয়েছে, অনেক খারাপ পুলিশ রয়েছে, এটাও সত্য। কিন্তু তার মানে এই না যে আপনি পুরো বাহিনীকে কাঠগড়ায় তুলে পুরো বাহিনীর ইমেজ ক্ষুণ্ণ করবেন এবং পুরো বাহিনীর পোশাকে আপনি সিকিউরিটি গার্ডের পোশাক চাপিয়ে দিয়ে তাদের মান সম্মান শেষ করে দেবেন। এটা তো হতে পারে না, এভাবে চলতে পারে না। এই সঠিক উপলব্ধিটা বিএনপি সরকারের হয়েছে এবং সেটা তারা করে দেখাবে, এই প্রত্যাশা আমাদের। তবে সেই ক্ষেত্রে অবশ্যই কোনো মানে হিংসাত্মক কর্মকাণ্ড যেন না হয়, অপরাধী না এমন কেউ যেন জড়িত না হয়ে পড়ে কিংবা শাস্তির মুখোমুখি হতে না হয় তাদেরকে। সত্যিকারের যারা অপরাধী, এই হিংস্র কাজগুলো যারা করেছে এবং ব্যারিস্টার ফুয়াদের ভাষায় ব্রুটালি যারা পুলিশকে মেরেছে, তাদের শাস্তি অবশ্যই হওয়া উচিত। 5 তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম, এবং নাইট বাই ভিডিও বার তো রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। লুঙ্গি পরা, গেঞ্জি পরা, হেলমেট লাগানো, হাতে পুলিশের রাইফেল, দ্যাট ইজ পুলিশের কাছে 7.62 চাইনিজ রাইফেল টাইপ 39, তার মানে বুলেটটা হচ্ছে 39। এটা খুব একটা মারণাত্মক অস্ত্র যেটা সাধারণত সমরাস্ত্র হিসেবে ব্যবহার হয়। পুলিশকে এই রাইফেলগুলো দেওয়া হয়েছে, কবে দেওয়া হয়েছে আমি ঠিক জানি না। জুলাই আন্দোলনের বিষয়টা আপনারা জানেন, আমরাও জানি যে হচ্ছে কিভাবে তারা হত্যা হয়েছে, কিভাবে তারা ক্লিয়ার কথা হচ্ছে জুলাই আন্দোলনে যদি কোনো পুলিশ হত্যার বিচার হয় সেক্ষেত্রে আমরা সবাই দোষী। আসিফকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে 7.62 রাইফেল সহ সশস্ত্র অভ্যুত্থান সহ 11,000 কোটি টাকার রহস্য। ধরুন আসিফকে, বসে আছেন কেন তারেক রহমান? জুলাই সন্ত্রাসী এবং পরবর্তীতে দেশের 1 নম্বর দুর্নীতিবাজ হিসেবে কুখ্যাত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সশস্ত্র বিপ্লব এবং তার হাতে ধরা পড়া AK-47 রাইফেল যদি আপনাদের কাছে প্রমাণ বলে মনে না হয়, তাহলে আসুন আরো কিছু প্রমাণ দেখা যাক। জাতিসংঘের সেই রিপোর্টের কথা মনে আছে? জাতিসংঘের মানবাধিকার কমিশন রাতারাতি 1400 মৃত্যু বিষয়ক রিপোর্ট হাতে ধরিয়ে দিয়েছিল ইউনূসকে, এবং সেই রিপোর্ট দিয়ে শেখ হাসিনার ফাঁসি পর্যন্ত দিয়েছে ইউনূস। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন বা OHCHR এর প্রতিবেদনে 61 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের তথ্য অনুসারে 130টি লাশের পোস্টমর্টেমে দেখা গেছে যে 78% মৃত্যু হয়েছে এমন আগ্নেয়াস্ত্র থেকে যা সাধারণত রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ব্যবহার করে এবং যা সাধারণ মানুষের
আন্দোলনকারীদের কাছে সহজে পাওয়া যায় না। বাস্তবে শুধু রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কাছেই এমন অস্ত্র ছিল না, সাধারণ নাগরিকদের কাছেও এই অস্ত্র ছিল। বাংলাদেশে মিয়ানমার থেকে প্রচুর অস্ত্র অবৈধভাবে আসে এবং আন্দোলনকারীরা তা ব্যবহার করেছে বলে তখন পত্রিকায় প্রকাশিত হয়েছে। 5ই আগস্টের পরপরই ঢাকার ধানমন্ডিতে রাস্তায় যানবাহন তল্লাশির সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি গাড়িতে স্নাইপার রাইফেল পায়। পরে এর কোনো চিহ্ন বা আলোচনা আর দেখা যায়নি, কারণ শিক্ষার্থীরা জানতে পেরেছে যে স্নাইপার রাইফেলের মালিক তাদেরই একজন। এছাড়া শুভ আফ্রিদি নামে একজন সাবেক সেনা কর্মকর্তা তাদের মজুদ অস্ত্র এবং ট্রেনিং প্রাপ্তির বিষয়ে গর্ব করে যে বক্তব্য দিয়েছিল তা ইউটিউবে দেখা যায়। এমনকি নড়াইল জেলায় সেনাবাহিনীর অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের বাড়ি থেকে স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়। মনে আছে আপনাদের সে কথা? বোরখা পরা এক ব্যক্তির স্নাইপার রাইফেল বহনের ভিডিও ইউটিউবে আছে, দেখে নেবেন। ইউনূস সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এক সময় বলেছিলেন তিনি আহত আনসারদের দেখতে গিয়ে অবাক হয়েছেন, কারণ তাদের অনেকে 7.62 বোরের গুলিতে আহত এবং আক্রমণকারীরা সিভিল পোশাকে ছিল। যদিও তিনি আন্দোলনের পরপরই এমন কথা বলায় তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়। বোঝাই যায় কেন তাকে সত্য বলার শাস্তি পেতে হয়েছে। তৎকালীন ছাত্র আন্দোলনের নেতা এবং ইউনূস সরকারের পরবর্তীতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন যে জুলাই আগস্ট আন্দোলনে ব্যর্থ হলে তারা সশস্ত্র লড়াইয়ের আহ্বান জানাতো। তাহলে বোঝা যায় যে আন্দোলনকারীদের কাছে প্রচুর মারণাস্ত্র মজুদ ছিল এবং তারা তা আন্দোলনে ব্যবহার করেছে বা করার জন্য প্রস্তুত ছিল। তাদের গুলিতে প্রচুর আওয়ামী লীগ কর্মী এবং আন্দোলনকারীরা মারা গেছে, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া পাকিস্তান ভিত্তিক জামায়াতি দাওয়া এবং লস্করে তাইয়েবা ঘোষণা করে জানিয়েছিল যে তারা 2024 সালের আন্দোলনে বাংলাদেশের মাঠে সক্রিয় ছিল। যে 100টিরও বেশি অজ্ঞাত লাশ আঞ্জুমানে মফিদুল ইসলাম রায়ের বাজারে দাফন করেছে, সেগুলোর মধ্যে পাকিস্তান ভিত্তিক জঙ্গি বা রোহিঙ্গাদের থাকার যথেষ্ট কারণ এবং প্রমাণ রয়েছে। আসুন এবার বর্তমানে ফেরা যাক। এই সপ্তাহেই চ্যানেল ওয়ানে দেওয়া সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের সাক্ষাৎকারটি একটি রাজনৈতিক বোমার মতো কাজ করেছে। একজন সরকারের ভেতরের মানুষ সরাসরি বলছেন যে 5ই আগস্টের পরে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছিল। শত শত থানা লুট হয়েছে, আগুন দেওয়া হয়েছে, পুলিশের প্রায় 4000 রাইফেল লুট হয়ে গেছে, এখনো কয়েক হাজার অস্ত্র উদ্ধার করা যায়নি। সাখাওয়াত হোসেনের ভাষায় শুরুতে পুলিশ মাঠে নামতেই চায়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তিনি পুলিশকে আশ্বস্ত করেন যে তাদের দাবি যেমন পুলিশ কমিশন এবং নতুন ইউনিফর্মের বিষয়ে আলোচনা করেন এবং তখন পুলিশ ধীরে ধীরে কাজে ফিরে আসে। কিন্তু এই অস্ত্র লুটের ঘটনা শুধু একটি আইন শৃঙ্খলা সমস্যা নয়, এর গভীরে আছে একটি সুপরিকল্পিত অপারেশনের ছাপ। সাখাওয়াত হোসেনের বক্তব্যে সবচেয়ে বিস্ফোরক অংশটি হলো 7.62 রাইফেল প্রসঙ্গ। তিনি বলেন ভিডিও ফুটেজে দেখা গেছে লুঙ্গি গেঞ্জি পরা সাধারণ সিভিলিয়ানের হাতে 7.62 চাইনিজ টাইপ 39 রাইফেল। এই অস্ত্র সামরিক বাহিনীর জন্য প্রস্তুত, পুলিশের সাধারণ সরঞ্জামের তালিকায় এর স্থান নেই। তিনি প্রশ্ন তুলেন এমন অস্ত্র পুলিশের গুদামে থাকলেও সেগুলো সিভিলিয়ানদের হাতে কিভাবে এলো। তিনি এই বিষয়ে প্রশ্ন করতে বা তদন্ত করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার করা হয়নি বা তাকে করতে দেওয়া হয়নি। তিনি আরও উল্লেখ করেন যে কিছু ব্যক্তির চেহারা এবং গঠন আমাদের মতো না বলে মনে হয়েছে। তিনি স্পষ্টভাবে বহিরাগত শব্দটি ব্যবহার করেছেন। শুরুতে আমি যে কথাটি বলেছি মিলছে সে কথা। স্নাইপার প্রসঙ্গ টেনে তিনি ইঙ্গিত দেন হেলিকপ্টারে থাকা ট্রেন স্নাইপারদের চেহারা বাংলাদেশি চেহারার সাথে মেলে না। যদিও তিনি তদন্ত ছাড়া নিশ্চিত কিছু বলতে অস্বীকার করেন, কিন্তু তার বক্তব্য থেকে স্পষ্ট যে জুলাই আগস্টের ঘটনাবলিতে বিদেশি স্নাইপার এবং বিশেষ অস্ত্রের ব্যবহার নিয়ে তার মনে গভীর সন্দেহ রয়েছে। তিনি নাকি পদত্যাগও করতে চেয়েছিলেন, কিন্তু তাকে জোর করে রেখে দেওয়া হয়েছে। একথা তার মুখের কথা, কিন্তু সত্য মিথ্যা তো সেই বলতে পারবেন, কারণ উপদেষ্টা হয়ে তিনি যে পরিমাণ লুটপাট করেছেন সেই হিসাব আরেকদিনে বলবো। এর আগেও একটি ভিডিও বিষয়ে কথা বলেছি আমি। এই সন্দেহের পথ ধরে আমরা সেই অভিযোগের দিকে ফিরে যাই যেখানে বলা হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এই অপারেশনে সরাসরি জড়িত ছিল এবং তারাই এই লস্করে তৈয়বা এবং অন্য চেহারার পাকিস্তানিদেরকে এনে এই হত্যাকাণ্ডের ঘটিয়েছে এবং তাদের হাতে 7.62 রাইফেল দিয়ে মানুষ হত্যা করেছে। জুলাই সন্ত্রাসের সময় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দোষ চাপানোর জন্য যে স্নাইপার হত্যাকাণ্ড চালানো হয় তার অস্ত্র ছিল 7.62 ক্যালিবারের। এই ক্যালিবারের রাইফেল পাকিস্তান সেনাবাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং ISI পরিচালনায় বিভিন্ন প্রো এজেন্সির মাধ্যমে লস্করে তাইয়েবা এবং আরো জঙ্গি সংগঠন এ ধরনের অস্ত্র বাংলাদেশে প্রবেশ করানো আসলে কঠিন নয়। অনেকে তো অভিযোগ করেন যে ভারতের সীমান্ত দিয়ে মমতা ব্যানার্জির খুবই জ্ঞাতসারে এই ঘটনা ঘটে এবং সেই সময় বিএসএফ এর দুজন পূর্বাঞ্চলীয় প্রধানকে এই অপরাধে বরখাস্ত করা হয়। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার হাতে ধরা পড়া AK-47 রাইফেলও একই ধারার অস্ত্র, যা আন্তর্জাতিক অস্ত্র বাজারে সহজলভ্য। কিন্তু প্রশ্ন হলো শুধু অস্ত্র সরবরাহই নয়, অপারেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় ট্রেনিং, লজিস্টিক সাপোর্ট, রাজনৈতিক কভার সবই দেওয়া হয়েছিল। স্নাইপার এবং হেলিকপ্টার প্রসঙ্গে সাখাওয়াতের পর্যবেক্ষণ রাজনৈতিক বয়ানকে উত্তপ্ত করলেও তিনি সতর্ক থেকেছেন, তদন্ত ছাড়া সিদ্ধান্তে যাওয়া যাবে না বলেছেন। এই কথা ইউনূসও বলতে পারতো, তদন্ত শুরু করতে পারতো, কিন্তু করেনি। এখন যখন এই তদন্ত শুরুর কথা বলছে তারেক রহমানের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন এবং আজকে মির্জা ফখরুলও বলেছেন
তখন জামায়াত, এনসিপি, আসিফ সকলে একযোগে হারে রেড়ে করে উঠছেন। দিলশানা পারুল নামের এক সময়ের বিপ্লবী নোংরা ভাষার নোংরা মহিলা, সেই মহিলা আবার যখন নির্বাচনে দাঁড়িয়েছিল তখন ঘোমটা দিয়েছিল, এখন ঘোমটা ফেলে আবার এই তদন্তের বিরোধিতা করছে। এটা তাৎপর্যপূর্ণ খুবই। কেন? কার্যত প্রমাণযোগ্যতা নির্ভর করবে কিছু কোর ডেটার উপর, যেগুলো করতে দেওয়া হয়নি। ডেটাগুলো কি কি হতে পারে? হেলিকপ্টার ফ্লাইট লগ, অস্ত্রের উৎস নথি, উদ্ধার হওয়া গুলির রাইফলিং মার্কসের সঙ্গে সম্ভাব্য অস্ত্রের ম্যাচ, অপারেশনের সময় স্থান ভেক্টরের সঙ্গে সিসিটিভি, ড্রোন ফুটেজের জিও স্পেশাল মিল। এগুলো ছাড়া বহিরাগত বা নির্দিষ্ট গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা নিয়ে মানুষ কথা বলছে, সেটাকে পেশাদারি মানদণ্ডে নিয়ে আসতে হবে, এবং সেটা করা হয়নি। আসিফকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে 7.62 রাইফেল সহ সশস্ত্র অভ্যুত্থান সহ 11,000 কোটি টাকার রহস্য। ধরুন আসিফকে, বসে আছেন কেন তারেক রহমান? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আজকে একটা ঘটনা ঘটেছে। শিরোনামটা আগে বলি। ঢাবিতে ছাত্রলীগের পোস্টার, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 24 ঘন্টার আলটিমেটাম। অর্থাৎ ঢাবির বিভিন্ন জায়গাতে ছাত্রলীগের পোস্টার লাগানো হয়েছে। কারা লাগাইছেন, কে লাগাইছেন, কখন লাগাইছেন, এই বিষয়গুলো এখানে উল্লেখ নাই। শুধু আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি কয়েকটি স্থানে পোস্টার ছাটিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, এভাবে নিউজের পত্রিকার ভাষায় লেখা আছে। এখন এইটার প্রতিবাদেও যেটা আমরা অতীতে দেখছি মব, এখন কি করছে, প্রক্টর অফিস ঘেরাও করছে। ঘেরাও করে প্রক্টরকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হচ্ছে। কারা লাগাইছে, কেন লাগাইছে, তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। আমি নিউজটা আপনাদেরকে পড়ে শোনাই, আলোচনা পরে করি। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার অর্থাৎ আজকে দুপুরে প্রক্টর অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। ডাকসু এই শব্দটা শোনার পরেই হয়তোবা আপনার স্মৃতিতে সামনে চলে আসলো কাদের মুখ, কাদের চেহারা। ডাকসুতে জয় জয়কার আমরা কাদের দেখলাম? ছাত্র শিবির। ছাত্র শিবিরে তো এখন ডাকসুর সকল কিছু, তাই না? ছাত্রলীগের পোস্টার দেখে ওখানে কিন্তু আরও অনেক ছাত্র সংগঠন আছে, ছাত্র ইউনিয়ন আছে, ছাত্র দল আছে। তারা কিন্তু কোনো কিছু বলে নাই, কর্মসূচিও দেয় না, কিন্তু যেটা পত্রিকা হয়েছে সেটাই তো আমরা বলতেছি। ডাকসু ডাকসুর ব্যানার ব্যবহার করা হয়েছে, কিন্তু মূলত ছাত্র শিবির। কর্মসূচি থেকে ডাকসু নেতারা 24 ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ যাচাই করে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এদিন দুপুর 1টার দিকে ডাকসু নেতা প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন ডাকসু নেতারা। এ সময় আন্দোলনকারী তাদের দাবি নিয়ে প্রক্টর সাইফুদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন। প্রক্টর তাদের বলেন, পোস্টার লাগানোর বিষয়টি আগে জানা থাকলে ব্যবস্থা নেওয়া যেত। সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, দায়িত্বরত দারোয়ানদের পরিচয় যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রভোস্ট ও অ্যাসেস্ট অফিসকে ও তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। এখন আমি যেটা বলি, দেখেন সব কিছু কিন্তু একটা নিয়ম থাকে, একটা রুলস থাকে। ঢাবি শিক্ষা অঙ্গন, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা অঙ্গন, সেখানে একটা ঘটনা ঘটছে। ছাত্রলীগ কিছু পোস্টার লাগাইছে, ছাত্রলীগে লাগালো নাকি ছাত্রলীগের পোস্টারগুলো অন্য কেউ লাগালো সেটা তো প্রক্টর সাহেব তিনি জানেন না। এখন এই যে যারা মব করলেন, এটাকে মবই বলবো, কারণ প্রথমে কী হলো, প্রথমে প্রক্টর অফিস ঘেরাও করা হলো। প্রক্টর অফিস কেন ঘেরাও হবে? পোস্টারগুলো দেখা যাচ্ছে প্রক্টরকে জানানো হোক, সব কিছু রুলসের মাধ্যমে চলুক। এরকম হম্পদম্প সংবাদ সম্মেলন সবাইকে একবার হুলস্থুল কাণ্ড ঘটিয়ে কোনো কিছু হইলেই একেবারে পুরাতন সেই নিয়ম রীতিনীতি, গত 17 মাসের নিয়ম রীতিনীতি দেখা যেতেছে। বাধ্য করা, যেটাকে বলে বাধ্য করা। প্রথমে অফিস ঘেরাও, পরবর্তীতে প্রক্টর সাহেবের সাথে দেখা করা, তাকে আবার আলটিমেটাম দেওয়া, 24 ঘন্টার মধ্যে এটা করতে হবে। তারা জানেনই না বিষয়টা, তারা জানার আগেই 24 ঘন্টার আলটিমেটাম। দেখেন এখানে আরও কিছু লেখা আছে। প্রক্টর অফিস থেকে বের হয়ে ডাকসুর সমাজ সেবা সম্পাদক এবি জুবায়ের সাংবাদিকদের বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শুধু গত রাতে নয়, অর্থাৎ গত রাতে পোস্টারটা লাগাইছে, এর আগেও ক্যাম্পাসে উস্কানিমূলক কাজ করেছে। তারা শেখ হাসিনার ছবি ব্যানার টানানো এবং গুরুত্বপূর্ণ গেটে তালা লাগানোর মতো কাজ করেছে। প্রশাসনের অবহেলার কারণে তারা সাহস পাচ্ছে। তিনি আরও বলেন, আমরা প্রক্টরকে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছি সিসিটিভি ফুটেজ চেক করে দায়ীদের শনাক্ত করার জন্য। রাতের অন্ধকারে চোরের মতো পোস্টার লাগানো বন্ধ করতে হবে। যারা শিক্ষার্থীদের রক্ত জড়িয়েছে তাদের সঙ্গে কোনো আপোষ হবে না। এটা আমরা খুব ভালোভাবেই জানি যে ছাত্রলীগকে কোনোভাবেই ছাত্র শিবির মেনে নিতে পারবে না, কারণ জাতশত্রু যে একটা শব্দ আছে এইটা তাদের জন্য খুবই প্রযোজ্য। এখন এই যে নিউজটা আপনাদেরকে পড়ে শোনালাম, আপনি বলুন তো, বা আপনি ভাবুন যে প্রকৃতপক্ষে সেই পোস্টারগুলো কি ছাত্রলীগে লাগালো না অন্য কেউ লাগালো? আচ্ছা ধরুন যে ছাত্রলীগে লাগাইছে, কিন্তু জানেন না তো, ঢাবির প্রশাসন তো জানেন না, জানলে তো লাগাইতে দিতেন না। এখানে বলা হয়েছে রাতের বেলায় এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে, তাইলে দিনের বেলায় করার মতো পরিবেশ পরিস্থিতি করে দিলেই তো হয়। ছাত্রলীগের শুধু পোস্টার দেখে এখানে বলছে যে চোরের মতো রাতের বেলায় এসে পোস্টার লাগাইছে। ঠিক আছে, তার তারা ভীতু, ছাত্রলীগ ভীতু ঢাবিতে, তারা গোপনে চুপি চুপি এসে পোস্টারগুলো লাগিয়েছে। তাদের দেখে তো ভয় করার কোনো কারণ দেখি না।
কারণ তারা তো নিজেরাই ভীতু। মানে এই যে কি বলেন সমাজসেবককে, ডাকসু সমাজসেবকের নাম কি, জুবাইর যে কথাটি বললেন যে তারা ভীতু, তারা ছাত্রলীগ তো নিজেই ভয়ে আছে, তাইলে তাদের পোস্টার দিকে এত ভয় পাওয়ার কি আছে? তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।